18 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। পঞ্চম অধ্যায়, পৃষ্ঠ সংখ্যা 166। যুদ্ধ জয় ও বাণিজ্যের প্রসার। ম্যাসিডন রাজ মহাবীর আলেকজান্ডারের সময় গ্রিস পারসিক সাম্রাজ্য আফগানিস্তান ও ভারতের পাঞ্জাব ও সিন্ধু দখল করেন। মিশরও তাঁর প্রধানত হয়। স্বভাবত এসব অঞ্চলের সঙ্গে গ্রিসের বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়। বিজিত অঞ্চলে বহু নগর গড়ে ওঠে। ইউরোপীয় সভ্যতার রোমান সভ্যতার প্রভাব। রোমের প্রজাতান্ত্রিক সরকার ও সাম্রাজ্যের আমলে ইউরোপের অধিকাংশ এশিয়া উত্তর আফ্রিকা বিস্তীর্ণ অঞ্চলে রোমের অধীন হয়। রোমানরা বিজিত অঞ্চলসমূহে বহু নগর ও রাজপথ তৈরি করে। এর ফলে নগরায়ন ও বাণিজ্যিক সম্প্রসারণ দুই ঘটে। সাম্রাজ্যের যুগে আরব দেশ ভারত ও চীনের সঙ্গেও রোমের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। ভারতের লাভজনক বাণিজ্যের দরুন প্রচুর বিদেশি মুদ্রা, বিশেষ করে রোমান মুদ্রা ভারতে আসত। রোমান সম্রাট টাইবেরিয়াস 22 খ্রিস্টাব্দে অভিযোগ করেন, বিলাস ফ্যাশনে যোগান দিতে রোমের সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। এই প্রায় অর্ধ শতাব্দীর পর প্লিনি আক্ষেপ করেছেন, ভারতীয় পণ্যের পেছনে রোমের প্রতি বছর প্রচুর অর্থ নষ্ট হচ্ছে। ভারত ও রোম পারস্পরিক বাণিজ্য। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ পাদ থেকে তার তৃতীয় পাদ পর্যন্ত রোম ভারত বাণিজ্যে জোয়ার এসেছিল। রোমের মহিলাদের অতি প্রিয় ভারতের মসলিন কেনার জন্য রোমকে ভারতে প্রচুর স্বর্ণমুদ্রা পাঠাতে হতো। ভারতের গোলমরিচ কেনার জন্য রোমকে প্রভূত পরিমাণ অর্থ ব্যয় করতে হতো। ভারতের বাণিজ্যিক সম্পর্ক এশিয়ার বিভিন্ন দেশ, পূর্ব রোমান সাম্রাজ্য, মিশরের সঙ্গেও ছিল। বর্বর আক্রমণে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর দীর্ঘকাল ইউরোপে বাণিজ্যিক সম্প্রসারণ ও নগরায়ন ঘটেনি। আর্থসামাজিক পরিবর্তন ও বাণিজ্যিক সম্প্রসারণ। খ্রিস্টীয় 1050 থেকে 1250 অব্দের মধ্যে ইউরোপে কৃষি বিপ্লবের ফলে প্রচুর উদ্বৃত্ত ফলন হয়। সাস্তে অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। প্রায় 4 শতাব্দী পর মুদ্রার ব্যাপক ব্যবহার দেখা যায়। বহু রাস্তাঘাট নির্মিত হয় এবং বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। এই অনুকূল পরিস্থিতিতে নতুন করে ইউরোপে নগরায়ন ঘটে। এর ফলেও বাণিজ্য সম্প্রসারিত হয়। এই সময় পুরনো রোমান নগরগুলির আয়তন অত্যন্ত বেড়ে যায়। বেশ কিছু নতুন শহর গড়ে ওঠে, যেমন জার্মানির ফ্রিডবুর্গ, লুব্যাক, মিউনিখ এবং বার্লিন। ইটালিতে ভেনিস, জেনোয়া, মিলান, বোলোনা, পারলামো, ফ্লোরেন্স, নেপলস প্রভৃতি শহরের সমৃদ্ধি ছিল রীতিমতো। নগরায়ন ও গিল্ডের উদ্ভব। এই নগরায়নকে বলা হয় হাই মেডিয়েভাল আরবান রেভলিউশন। এর একটা প্রধান কারণ ছিল লং ডিস্টেন্স ট্রেড। এই নগরগুলি বিভিন্ন শিল্পদ্রব্যের উৎপাদন কেন্দ্র ছিল। এই নগরগুলিতে বহু বাণিজ্য সংঘ বা গিল্ড দেখা যেত। শাসকদের কাছ থেকে শহরগুলি সুযোগ সুবিধা আদায় করে নিত। তাদের নিজস্ব সৈন্যবাহিনী ছিল। ইটালি বেশ কিছু নগর সেই সময়ে স্বাধীন নগররাষ্ট্রে পরিণত হয়। নগরগুলিতে বাজার বসত। বিভিন্ন ইউরোপীয় পর্যটকদের ভারতে আগমন। মধ্যযুগে ভারতে ইউরোপীয় পর্যটক এবং বণিকদের। পৃষ্ঠ সংখ্যা 167। ইউরোপীয় পর্যটক এবং বণিকদের আবির্ভাব ঘটেছিল। এদের মধ্যে ইটালীয় পর্যটক নিকোলো কন্টি এবং বারবোসা নামে অপর এক পর্যটক দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্যের শ্রী ও সমৃদ্ধি বর্ণনা করেছেন। পরে পর্তুগিজরা ওই রাজ্যের বাণিজ্যের উপর কর্তৃত্ব স্থাপন করে। 1453 খ্রিস্টাব্দে তুর্কিরা কনস্টান্টিনোপল অধিকারের পর আটলান্টিক সমুদ্রপথে ভারতে আসার এক নতুন সমুদ্র পথ ভাস্কো দা গামা আবিষ্কার করেন। 1498 খ্রিস্টাব্দে তিনি কালিকট বন্দরে অবতীর্ণ হন। পাশ্চাত্য জগতের সঙ্গে ভারতের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ভারত ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। তাদের বাণিজ্যিক অভিজ্ঞতা স্বভাবতই তুলনীয়। পৃষ্ঠ সংখ্যা 168। এক নজরে কৃতদাস। প্রাচীন পৃথিবীতে কৃষিভিত্তিক বহু সামাজিক কৃতদাস প্রথা চল ছিল। প্রাচীন গ্রিস ও রোম শিক্ষা ও সংস্কৃতিতে উন্নতি করলেও তাদের সভ্যতার অন্ধকার দিক ছিল কৃতদাস প্রথা। একসময় গ্রিস ও রোমে সমগ্র জনসংখ্যার 1/3 ছিল দাস। কৃতদাসরা রোমান অর্থনীতিতে বন্যার মতো প্রবেশ করেছিল। যুদ্ধবন্দী কৃতদাসদের বেশিরভাগ স্থান পেয়েছিল ইটালি ও সিসিলির খামারগুলিতে। এখানে শিকল পরিয়ে রাখা হতো। দাগ দিয়ে চিহ্নিত করার জন্য গায়ে ছ্যাঁকা দেওয়া হতো। অনেক শিক্ষিত কৃতদাস প্রভুদের গৃহে শিক্ষক অথবা চিকিৎসক হিসেবে নিযুক্ত হতো। পার্বত্য অঞ্চলে দস্যুদের দমন করার জন্য এদের ব্যবহার করা হতো। বেশিরভাগ ক্ষেত্রে জমিতে এবং বাড়িতে কাজে লাগানো হতো। অনেক দাসকে ষাঁড়ের সঙ্গে লড়াই করতে হতো। রোমান সম্রাট এবং তাদের পরিবার লড়াই দেখে আনন্দ উপভোগ করত। দাস বিদ্রোহ। নির্মম অত্যাচার ও শোষণের বিরুদ্ধে কৃতদাসরা বিদ্রোহের দিকে যায়। প্রথম দিকে তারা পালিয়ে যেত, কিন্তু এতে ঝুঁকি ছিল বেশি। ধরা পড়লে গলা কেটে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হতো। ইটালির বিভিন্ন অংশে দাসরা আগুন ধরিয়ে দেওয়া ও রোম শহর ধ্বংসের পরিকল্পনা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়। প্রথম দাস বিদ্রোহ সংঘটিত আকারে শুরু হয় সিসিলিতে। এখানে বিদ্রোহীদের সংখ্যা ছিল অন্তত 2 লক্ষ। দাস বিদ্রোহের অন্যতম সফল নেতা ছিলেন স্পার্টাকাস।
সামন্ততন্ত্র। জমিকে কেন্দ্র করে মধ্যযুগের ইউরোপে এক বিশেষ শ্রেণীর উৎপত্তি হয়। এরা এক বিশাল অঞ্চলে জমি ভোগ করা ছাড়াও সমাজে প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রভুত্ব কায়েম করত। সামন্ত প্রভুত্ব তিন ভাগে ভাগ করা হতো: প্রধান সামন্ত, মাঝারি সামন্ত এবং ছোট সামন্ত। জমি ভোগ দখলের পরিমাণ দিয়ে সামন্ত শ্রেণীকে ভাগ করা হতো। ভারতের সামন্ততন্ত্র। হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতায় সামন্ততন্ত্রের সন্ধান পাওয়া যায়নি। গুপ্ত যুগে সামন্ততন্ত্রের সংগঠিত রূপ লক্ষ্য করা যায়, তার থেকে সামন্ততন্ত্রের উৎপত্তি। যদিও ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ভারতে দেখা যায় না। গিল্ড। হরপ্পা, মেসোপটেমিয়ার সভ্যতায় প্রথম গিল্ডের সন্ধান পাওয়া যায়। বৈদিক যুগে গিল্ড ব্যবস্থা গড়ে ওঠে। গিল্ড বলতে বোঝায় বাণিজ্যিক সংঘ। বাণিজ্যিক নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজে বণিক শ্রেণীর ব্যবসা ও আর্থিক লেনদেনের বিষয় গিল্ডের আয়ত্তে ছিল। সমাজে বণিক শ্রেণীর স্বার্থ সুরক্ষা ছাড়াও গিল্ডের কাজ ছিল। স্কন্দগুপ্তের ইন্দোর লেখ, কুমারগুপ্তের মান্দাসর লেখ, স্মৃতিশাস্ত্র প্রভৃতি থেকে গুপ্তযুগে গিল্ড বা নিগম প্রথার কথা জানা যায়। বণিক কারিগর পৃথকভাবে নিজ স্বার্থে রক্ষার জন্য নিগম প্রতিষ্ঠান গঠন করত ও ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। এগুলি ছিল স্বশাসিত সংস্থা। একজন অধ্যক্ষ বা মুখ্য ও 5 জন সদস্য বা কার্যচিন্তক নিয়ে গিল্ড গড়ে উঠেছিল। গিল্ডগুলি শুধু নিজেদের স্বার্থ দেখত না, সমাজের উন্নতিতে যত্নবান ছিল। অপরাধীদের শাস্তি বিধানের ক্ষমতা গিল্ডের ছিল। নারদ রাজা সাধারণত গিল্ডের কাজে হস্তক্ষেপ করতেন না। গিল্ডগুলি ছিল অনেকটা বর্তমান যুগের চেম্বার অফ কমার্সের মতো।